তুষার, আমি এসেছি মুরাদপুর বিবিরহাট থেকে। আমার আমার স্টোরিটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীকে নিয়ে। আর আমার সাথে যখন ঘটনাটি হয়েছে এটা গত বছর এই টাইমেই, শীতের টাইমে। তো তখন আমার বাসা ছিল নতুন ব্রিজের ওই পারে মৈত্রীটেক নামক একটা জায়গা আছে, সেখানে আমার নতুন বাড়ি করেছে আমার আপু। তো যাই হোক, আমার আব্বু থাকা অবস্থায় ওখানে আমি থাকতাম। তো একদিন বাসা থেকে সবাই প্ল্যান করলো যে তারা 10 দিনের জন্য বেড়াতে যাবে। বাট আমার শো থাকার কারণে আমি ভোকালিস্ট, আর আমার শো থাকার কারণে আমি যাইনি। তো ফার্স্টের দিন বাসার মধ্যে ভালো লাগছিল না, একা একা খুবই খারাপ লাগছিল, যার কারণে কোনো রকম ইয়ানা করে ঘুমিয়ে পড়েছিলাম। সেকেন্ড দিন বের হয়ে যায় বাসা থেকে আড্ডা দেওয়ার জন্য। ফ্রেন্ডদের সবাইকে বলেছিলাম আমার সাথে আমার বাসায় থাকার জন্য, বাট কেউ রাজি হয়নি, অনেক রকম এক্সকিউজ দেখিয়েছিল। তো মন খারাপ করে এই নতুন বিচের দিকে আসলাম বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যেতে ইচ্ছা করছিল না, যার কারণে আমি নতুন বিচে কিছুক্ষণ বসি। তো হুট করে মাথায় চিন্তা আসলো যে আমি কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে বসি। কোন নদীর পাড় সেটা আমি বলতে চাচ্ছি না লিসেনারদের, সেজন্য আমি বলছি না। তো যে কোনো একটা পাড়ে গিয়ে আমি বসলাম কিছুক্ষণ। এরপরে বসার পরে ওখানে মানে একেবারে নীরব একটা জায়গা ছিল, 3টা নৌকা বাঁধানো। তো বসলাম, বসে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গানও করছি, গানও শুনছি। বাট কখন যে টাইমটা স্পেন্ড হচ্ছে সেটা আমার টোটালি মাইন্ডের বাইরে চলে গিয়েছে। কজ আমি ওখানে বসার পর আমার এত অদ্ভুত রকমের ভালো লেগেছিল যে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমার মূলত সেন্সটা আসছে তখন আমি খেয়াল করলাম যে ফজরের আজান হচ্ছে। তো ফজরের আজান যখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এতক্ষণ সময় পার হয়ে গেল আর আমি টেরও পেলাম না। তো নিজে নিজে হেসে ওখান থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম। তো সেদিন অনেক ভালোই লেগেছিল, যার কারণে আমি সেকেন্ড দিন আবার আড্ডায় গিয়ে কোনো ফ্রেন্ডদেরকে বলি নাই যে আমি গতকালকে কোথায় গিয়েছিলাম, কোথায় বসেছি, কিছুই বলিনি। তো সেকেন্ড দিন সেম আবার এসে ওই জায়গাতে বসলাম। বসার পর ওখানের মধ্যে ওই দিন একটা জিনিস ছিল যে ওখানে নৌকার মধ্যে একজন মানুষ বসেছিল, বসে বসে সিগারেট খাচ্ছিল। তো ওনার মতো উনি বসেছিল, আমি দেখে তেমন তোয়াক্কা করলাম না করে আমি গিয়ে আমার মতো বসেছিলাম, বসে পড়লাম ওখানে। তো বসার পরে আমার মতো আমি আমার যা ইচ্ছা তাই করছিলাম। ওখানে একটা বাল্ব ছিল, মানে মোটামুটি আলো ছিল, অন্ধকার ছিল তেমনও না। তো বসার পরে ওখানের মধ্যে লোকটা প্রায় 3টার দিকে মেবি চলে যাচ্ছিল আমার পাশে দিয়ে। তখন লাইটের আলোতে ওই লোকটার ফেসটা আমি দেখতে পাই, টোটালি দেখতে পাই নর্মাল সাদা সিধা একজন মানুষ, নর্মালি একেবারে। তো তেমন অ্যাবনর্মালিটি ছিল না সেখানে। তো আমিও তেমন ইয়া করিনি। তো ফজরের টাইমে সেম আজানের পরে আমি ওখান থেকে উঠে পড়লাম, উঠে বাসার দিকে গেল সেকেন্ড দিন। থার্ড দিন আমি যাইতে পারিনি, কজ আমার শো ছিল, যার কারণে আমার যাওয়া হয়নি। চতুর্থ দিন ওখানের মধ্যে আবার গেলাম। যাওয়ার পরে ওখানের মধ্যে ওই লোকটা সেম নৌকার মধ্যেই বসা ছিল। তো সেদিন একটা জিনিস আমার থেকে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ উনি বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেটা আমাকে খুবই আনকমফোর্টেবল ফিল করাচ্ছিল। তো সেখানের মধ্যে যখন উনি আমার দিকে তাকাচ্ছিল আমি চিন্তা করলাম যে আজকে না থাকাই ভালো। কজ ওখানে যদি আমার অ্যাবনর্মালিটি চিন্তা আসেনি, আমার চিন্তা এসেছিল যদি আমি ছিনতাই হই, আমাকে যদি ছিনতাই করে, ওই জিনিসটা চিন্তা এসেছিল, যার কারণে আমি ওখান থেকে চলে যাই। গেল চতুর্থ দিন, পঞ্চম দিন আবার গেলাম। যাওয়ার পরে দেখলাম ওখানে লোকটা নাই। তো নিজে নিজে খুশি হলাম, থাক নাই আজকে বসি। বসার পরে হঠাৎ করে মানে বসার প্রায় ঘন্টাখানেক পরে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পাশে দিয়ে একটা শ্যাডো পাস হচ্ছে। তো হঠাৎ করে হয় না পাশে দিয়ে কিছু হেঁটে গেলে চমকাই উঠে, ওরকম আমিও চমকে গিয়েছিলাম। তো দেখলাম ওই মানুষটা বলছে, মামা মামা ডরাইয়েন না, আমি আইছি। তো কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি আসছেন মানে আপনি কে? বলতেছে, মামা আমি তো এখানে থাকি, এখানে নৌকা চালাই। তো এটা বলার পরে আমি বললাম ঠিক আছে। তো উনি গিয়ে নৌকায় বসে পড়লো। বসার পরে আমার মতো আমি বসেছিলাম। এরপরে একটু পরে উনি এসে আমারে বললো, মামা আপনি অনেক সুন্দর গান করেন, কারণ আমি ওখানে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গান করতাম। তো উনি বললো যে আপনি অনেক ভালো গান করেন। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি ওনার জায়গায় গিয়ে বসে পড়লো। আবার সেম ওই দিন আমি এক্সাক্ট টাইমটা খেয়াল করেছিলাম, 3টার দিকে উনি আবার চলে গিয়েছেন। গেল চতুর্থ দিন, পঞ্চম দিন আবার গেলাম। যাওয়ার পর ওখানের মধ্যে বসলাম। তো বসার পরে সেদিন একটু শীত ছিল, যার কারণে উনি একটা এই স্টিলের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল। তো উনি
একটু পরে আমাকে বললো, মামা আপনারে আমি একটা গান শোনাবো। তো আমি বললাম ঠিক আছে শোনান। তো উনি একটা গান এমন ভাবে মাঝি মোল্লাদের একটা জলের গান শোনালো যে মানে আমার লাইফে আমি এইভাবে গান কখনো শুনিনি। মানে পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি। তো যার কারণে ওনার সাথে একটা এক্সট্রা ভাবে কমিউনিকেট শুরু হইলো আমার। আমি আমার জায়গা থেকে উঠে ওনার পাশে গিয়ে বসলাম, ওনার নাম জিজ্ঞেস করলাম, উনি আমাকে বলল রহিম মাঝি ওনার নাম। আর উনি 11টা থেকে 3টা পর্যন্তই ওনার নৌকাটা চালায়, আর সেই টাকা দিয়ে ওনার সংসারটা চলে। তো মোটামুটি কথা হচ্ছে তো উনি আমাকে একটা কথা বললো যে কর্ণফুলীর নামটা কোত্থেকে এসেছে। উনি আমাকে যা বললো ওনার ভাষ্য মতে যে আমাদের এই কর্ণফুলী নদীটা নাকি আগে একেবারে খালের মতো ছিল, একেবারে ছোট, যেখানের মধ্যে থেকে মানুষ গিয়ে গিয়ে পানি আনতো। তো একদিন একটা মেয়ে, নাম ছিল তার ফুলি, সে গেল পানি আনতে, তার কানের দুলটা ওখানে পড়ার পরে সে ওখানে চোরাবালিতে পড়ে ওখানে মারা যায়। তো ওখান থেকেই তার কানের দুলের হারানো যাওয়ার থেকে কর্ণ, আর ওনার নাম ফুলি, সেখান থেকে এসছে কর্ণফুলী। এটা হচ্ছে ওনার কথা? হ্যাঁ, ওনার কথা অনুযায়ী। আচ্ছা, ওকে। তো এটা বলার পরে তো আমিও শুনলাম, কারণ এই সমস্ত বিষয় নিয়ে জানার একটা ইন্টেনশন ছিল আগে থেকে। তো এখন গেল এই 6 ডে গেল, তো এখন 7 ডেতে যাওয়ার পরে তো উনি দেখলাম ওখানে সেম সিলভারের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। আর সেদিন ঠান্ডা ছিল। আর রাসেল ভাই, আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমিও মাঝে মধ্যে সিগারেট খাই। তো সেদিন আমারও ঠান্ডা লাগার কারণে আমি চিন্তা করলাম যে আমি নিয়ে যাইনি সিগারেট অ্যাকচুয়ালি, উনি আমাকে বললো নেন আমার থেকে খান। তো আমি চিন্তা করলাম যাক খাই, সমস্যা নেই। তো খাওয়ার পরে ওনার সাথে মোটামুটি কথা হচ্ছিল, কিন্তু ওনার থেকে সিগারেটটা নেওয়ার সময় ওখানে আগুনের মধ্যে হাত ভেজে আমার হাতের মধ্যে একটু করে সামান্য করে পুড়ে যায়, যার কারণে তখন ঠান্ডার সময় তেমন একটা লাগেনি। কিন্তু সিগারেট খাওয়ার পরে হঠাৎ করে আমার জোর ঘুম পাওয়া শুরু করেছিল, মানে এমন ঘুম যে অ্যাজ ইফ আমি উঠে দাঁড়াতে পারবো না। আমার জাস্ট ক্লিয়ার কাট এটাই মনে আছে যে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকালে ঘুম ভাঙলো, মানে চোখ খোলার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম, কারণ আমার চোখ খুললো আমি ছিলাম আমার বাসায়। তখন চিন্তায় পড়ে গেলাম। বাসায় ছিলেন? হ্যাঁ, আমি আমার বাসায় ছিলাম। এই জিনিসটাই ছিল সবচাইতে বড় অকওয়ার্ডনেস। তো এখন উঠার পরে আমি এদিক ওদিক দেখলাম যে না, সবকিছুই সেম। আমি বাসায় ঢোকার পরে যা যা করি, মানে আমি বাসায় ঢোকার পরে মেইন দরজা লক করি, কিচেনের বাসায় কেউ না থাকলে কিচেনের লাইটটা জ্বালিয়ে নিজের রুমে ঢুকে ফ্যানটা ছেড়ে ভেতর থেকে রুমটা লক করে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। সবকিছু ঠিক ছিল, বাট আমার কাপড়টা চেঞ্জ ছিল না। আমি যদিও বাসায় ঢুকে কাপড়টা আগে ফার্স্টে চেঞ্জ করি, তো ওইটা ছিল না, বাট আর সবকিছুই সেম ছিল। তাও নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আমি কি নিজে আসছি কিনা ওইটা, অথবা অন্য কেউ এনে দিল কিনা সেটা চিন্তা চেক করার জন্য আমি সারা ঘর সার্চ করলাম, বাট কাউকেই পেলাম না। খাটের নিচে টর্চ দিয়ে জ্বালিয়ে দেখলাম, কাউকেই পেলাম না। তখন সেদিন খুব বাজেভাবে চিন্তা ঢুকলো, আমি কেমনে আসলাম। আচ্ছা যাই হোক, সারাদিন চিন্তা করার পরে আমার কোয়েশ্চেনটার আনসার আমি পেলাম না। তো এরপর দিন গেলাম ওখানে মাছের কাছে, গিয়ে দেখলাম যে উনি ওখানে বসা, আর আমাকে দেখার সাথে সাথে বলছে, মামা আইছেন? যে হ্যাঁ আসছি, কিন্তু আপনি বসে আছেন কেন? তো উনি বলছে, মামা আপনার লাগে বসে আছি, আপনার লগে কথা কইতে আমার খুব ভালো লাগে। তো বললাম, আমার সাথে কথা বলতে ভালো লাগে মানে কি? আপনি যে বলেছিলেন আপনি এই নৌকা চালিয়ে যে টাকাটা পান সেটা দিয়ে আপনার সংসার চলে, আমার জন্য বসে আছেন কেন? তো উনি বললো যে আপনার সাথে কথা বলতে ভালো লাগে, সেজন্য আমি বসে আছি। তো আমার ব্যাপারটা সেই দিন খুবই অকওয়ার্ড লেগেছিল। এখন কথাটা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, মামা কালকে তো আমি আপনার এখানে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে মনে হয় আমি নিজে চলে গিয়েছিলাম নাকি? তো উনি বললো, না মামা, আপনি তো নিজে যান নাই, আপনাদের খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বললাম, আমার খুঁজতে একটা মেয়ে আসছে মানে বুঝলাম না। তো উনি বললো যে হ্যাঁ, আপনাদের খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বলি, কেমন মেয়ে? বলতেছে লাল শাড়ি পরা ছিল, চুল লম্বা ছিল, আর উনি এসে আপনার নাম বলল, আপনার কাপড়ের বর্ণনা দিল, আর আমি আপনাকে দেখিয়ে দিলাম। উনি আমার একটা হাত ওনার কাঁধের উপর, আর মেয়েটার একটা হাত আমার কাঁধের উপর দিয়ে ওইভাবে আমাকে নিয়ে চলে গেল। ও সরি, আরেকটা জিনিস মিস করে গিয়েছিলাম। আমি যখন বাসের মধ্যে ঘুমটা ভেঙেছে, হঠাৎ করে আমার গলার মধ্যে খুসখুস ভাব একটা অনুভূত হচ্ছিল, মানে যখন আমি চিন্তা করছিলাম আমি বাসে কেমনে এসেছি, তখন হঠাৎ করে গলার মধ্যে হাত দিয়ে দেখলাম যে আমার গলার মধ্যে মানে প্রায় 10-12টা চুল সমেত আমার পুরো গলার সাথে পেঁচানো ছিল। চুল? হ্যাঁ চুল, বড় চুল? হ্যাঁ মেয়ের চুল। আচ্ছা। আর তখন কিন্তু আমার বাসায় কোনো মেয়েই ছিল না। রাইট।
তখন যখন ইনফ্যাক্ট আপনার বাসায় কেউই ছিল না। কেউই ছিল না। হুম। তখন হঠাৎ করে যখন ওই মাঝিটাও বললো যে আমাকে একটা মেয়ে নিয়ে গিয়েছে, তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যে এখানে বসছি, আমার কোনো ফ্রেন্ড পর্যন্ত জানে না, মেয়ে জানা তো দূরের কথা। তখন ওইটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে মানে শীতের মধ্যে পর্যন্ত আমি ঘামছিলাম। তো ওনাকে বললাম যে মামা, আজকে আমি জায়গা আমার খারাপ লাগতেছে। তো ওনার থেকে বিদায় নিয়ে আমি উঠে যাচ্ছিলাম, পাটটা একটু ঢালু ছিল। উপরে উঠার সময় দেখলাম একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, সাদা পায়জামা পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। তো উনি আমার থেকে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি কোনো সমস্যা? বললাম না নানু, কেন বলছেন এগুলা? বললো না, তুমি কি বাসা থেকে ঝগড়া করে বের হয়েছো নাকি নেশা পানি কিছু করেছো? বললাম না নানু, এরকম তো কিছু না, কেন বলছেন? তো তাহলে তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? বললাম কেন, ওই যে রহিম মাঝির সাথে বলে পেছনে ফিরে যখন দেখলাম ওখানে কেউ ছিল না। মানে এমনও না যে কোথাও লুকায় গিয়েছে, মানে ওরকম কিছু না, কিছুই না, টোটালি কিছু না। মানে ওখানে যাওয়ারও কোনো জায়গা নেই। একটু যদি আগেও যাইতে থাকে না। হয় তাহলে নদীর মধ্যে চলে যেতে হবে। একটা জলজন্ত মানুষ তার নদীতে চলে যাবে না। তখন এই জিনিসটা দেখার পরে আমি যে যার সাথে কথা বলছিলাম ওনাকেও আর আমার মানুষ মনে হচ্ছিল না। মানে এরপর আমি ওই দিন সিএনজি নিয়ে বাসে যাচ্ছি, সিএনজি ড্রাইভারকে পর্যন্ত মানুষ মনে হচ্ছিল না। ইনফ্যাক্ট আমার ভাড়াটিয়াদের পর্যন্ত আমার মানুষ মনে হচ্ছিল না। সারা রাত ওভাবে বাসার মধ্যে ভয়ে ভয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো বাসায় কোনো বলতে পারছি না, কারণ বাসায় বললে তো বকা দিবে, আজকে তো জেনেই যাচ্ছে, বাসা সবাই শুনছে। তো বাসার সবাই বকা দিবে বলে বলতেও পারছি না। তো নিজে নিজে চিন্তা করলাম একটা হুজুরের কাছে গিয়ে নিজে নিজে কনসাল্ট করি। তো একটা হাফেজের কাছে ফার্স্টে দিয়ে গিয়েছিলাম। উনি টোটাল স্টোরি শোনার পরে বলছে যে হয়তোবা কিছু একটা খারাপ হওয়ার ছিল, তোমার হয়তোবা মেয়েটাই সেভ করছে। তো এখন সেম আবার সেকেন্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনিও সেম কথা বলেছে। আর থার্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনি বললো যে তো হয়তো তোমার উপর কোনো খারাপ জিনিসের নজর পড়েছে, যার কারণে এটা আচ্ছা। হয়েছে। তো আবার তিনজনই সেম কথা বলেছে যে এটা একটা খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, এটা মনে রাখার কোনো দরকার নেই। আর এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে যে আমার গার্লফ্রেন্ড গত বছর মারা গিয়েছে, তার সাথে যোগাযোগ করার জন্য আমি প্ল্যানচেট বোর্ড করেছিলাম। আচ্ছা, কিভাবে মারা গিয়েছিল একটু বলা যাবে আমাদের? রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং আপনি প্ল্যান চেট করে আপনি তার সাথে এনিহাও একটা কমিউনিকেট করতে চেয়েছিলাম। আচ্ছা। তো এখন এই জিনিসটার সাথে লিঙ্ক আপ এটাই যে আমি আমার গার্লফ্রেন্ডকে লাল শাড়িতে পরা দেখতে খুবই পছন্দ করতাম। আচ্ছা। আর ওর চুলও ছিল লম্বা। আর আমাকে ওই জায়গা থেকে কিন্তু সেভও করেছে একটা লাল শাড়ি পরা, চুল লম্বা বলা নিয়ে। এই দুটো জিনিস রিলেটেড এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আমরা অন্য পৃথিবীর মানুষ বা অন্য পৃথিবীর কাউকে যদি নিয়ে আসি, অনেকেই বলেন যে এটা নিয়ে আসাটা যতটা সহজ তার চাইতে অনেক বেশি কঠিন হচ্ছে আবার সেখানে ফেরত পাঠানো। হ্যাঁ, তো আপনার সাথে হয়তো এরকম কোনো কিছু ঘটে থাকতেও পারে। থ্যাংক ইউ ভেরি মাচ তুষার। থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকে শেয়ার করার জন্য। চমৎকার ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজিম, এবং আজিম একটা ঘটনা বলবেন এই চট্টগ্রামেরই কোন একটা বাসা নিয়ে। এবং আজিম, আপনি আপনার বাসাটা কোথায় একটু আমাকে আগে একটু যদি বলতেন যে চট্টগ্রামের কোন জায়গায় আপনার বাসাটা? রাসেল ভাই, এটি চট্টগ্রামের লালখান বাজারের একটি বাসার ঘটনা। জি। এবং এটা অনেক আগের ঘটনা। শুনি আমরা ঘটনাটা। হ্যালো লিসেনার্স, দিস ইজ মানাজির হাসান। প্রিয় লিসেনার, স্বাগতম বুথ এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা সেখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হালিশহর থেকে এসেছি। ওকে। তো এই ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে, এবং এই ঘটনাটি আমার আম্মুকে বলেছেন আমার আম্মুরই একজন চাচি। সো সম্পর্কে উনি আমার নানি হয়, এবং ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। ওনারা লালখান বাজারে থাকতেন একটা দোতলা বাসায়। তো আমি ঘটনাটি যাওয়ার আগে আমি বাসাটির বিবরণ দিয়ে নিই একটু। বাসাটি ছিল 2টি বেডরুমে একটি বাসা, একটি মাস্টার বেড ছিল এবং একটি ছোট রুম ছিল, যেখানে আমার নানির 3 মেয়ে, অর্থাৎ আমার খালামণি 3 জন, ওনারা লেখাপড়া করতেন। তো ওই রুমের অপোজিটে রান্নাঘর ছিল, এবং রান্নাঘরের ভিতরে একটি রুম ছিল যেখানে ওনাদের কাজের বুয়া থাকতেন। আচ্ছা। তো আমার নানা দেশে থাকতেন না, হি ওয়াজ সেটেলড ইন ইরাক ফর হিজ জব।
সো উনি বছরে একবার আসতেন চিটাগাঙে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। আচ্ছা। সো উনি আসতেন বেসিক্যালি ডিসেম্বরের দিকে, আর ডিসেম্বর থেকে উনি জানুয়ারিতে ব্যাক করতেন আচ্ছা। ইরাকে। হুম সো প্রতি বছরের মতোই উনি ওই বছরেও জানুয়ারিতে চলে গেলেন তার ভ্যাকেশন কমপ্লিট করে। হুম। তো বলে রাখা ভালো, ওই বাসার ছাদটি খুব সুন্দর ছিল। আচ্ছা। ছাদটি অনেক বড় ছিল এবং ডান দিকে একটি বাগান ছিল। তো ওই বাসায় মোটামুটি সবাই বাগানের প্রতি খুব একটা দুর্বলতা ছিল। তারা ফুল ফল গাছ লাগাতেন এবং সেখানে তার পাশেই একটি বসার সুন্দর জায়গা ছিল। হুম। সেখানে প্রায় সময় তারা পুরো ফ্যামিলি মিলে আড্ডা দিতেন মাঝে মাঝে। এবং যখন আমার নানা দেশে আসতেন তখন উনি ওখানে বসে রেডিও শুনতেন, কারণ তখন তো টেলিভিশনে খুব একটা প্রচলন ছিল না। সো বেসিক্যালি ম্যাক্সিমাম লোকই তাদের টাইম পাস করার জন্য রেডিওটা প্রেফার করতেন বেশি। তো অনেক আগে থেকে অ্যাকচুয়ালি বাসাতে ছোটখাটো ঘটনা ঘটতো, খুব ভয়ঙ্কর কিছু না। যেমন রাতের বেলা যখন ওনারা ঘুমাতে যেতেন তখন ওনারা লাইট অফ করে যেতেন, বাট সাডেনলি যখন ওনারা সকালে উঠতেন ফজরের নামাজ পড়ার জন্য তখন দেখতেন যে রুমের লাইট জ্বালানো। আচ্ছা। সো খুব উইয়ার্ড কিছু ঘটনা ঘটতো, বাট ভয়ঙ্কর কিছু ঘটতো না। আচ্ছা। তো একটি ঘটনা ঘটলো যেদিন আমার নানা ইরাকে ব্যাক করলেন তার পরের দিন। তো তখন রাত 10টা বাজে। তো আমার নানি আমার দুই খালামণিকে নিয়ে মাস্টার বেডে ঘুমাতে গেলেন। তো আমার এক খালামণি জেগেছিলেন কারণ ওনার এইচএসসি এক্সাম ছিল। সো উনি প্রিপারেশন নিচ্ছিলেন, লেখাপড়া করছিলেন। আচ্ছা। সো উনি লেখাপড়া কমপ্লিট করে অ্যাট অ্যারাউন্ড 12 or 1 AM এর দিকে উনি ঘুমাতে চলে গেলেন এবং উনি রুমের দরজা বন্ধ করে লাইট ফ্যান সব অফ করে উনি ঘুমাতে চলে গিয়েছিলেন। আচ্ছা। তো ঘুমাতে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ওই বাসার বুয়া যিনি ওই রান্নাঘরের রুমটিতে থাকতেন উনি পানি পান করার জন্য ডাইনিং রুমে এলেন। আচ্ছা। তো যখন উনি এলেন তখন দেখলেন রুমের দরজা খোলা। আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যান অন করা। এবং সবচেয়ে উইয়ার্ড যে বিষয়টি ছিল সেটি ছিল ওই রুমে প্রচন্ড বাতাস ছিল। আচ্ছা। ইভেন ইফ জানালা সব বন্ধ ছিল, বাতাস আসার কোনো ওয়ে ছিল না এবং অন্যান্য রুমেও খুব একটা বাতাস ছিল না, কিন্তু সেই রুমটিতে প্রচন্ড বাতাস ছিল এবং ওখানে যে নোটস গুলো ছিল, বইপত্র যেগুলো ছিল সব এলোমেলো হয়ে যাচ্ছিল। আচ্ছা। এটি দেখে ওই বুয়াটি খুব ভয় পেয়ে যায়। আচ্ছা। উনি সাথে সাথে মাস্টার বেডের দরজায় নক করলেন। তো তখন আমার নানি একটু অবাক হলেন যে এত রাতে কে নক করতেছে। তো দরজা খুলে উনি দেখলেন বুয়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলতেছিলেন যে আপা ওই রুমের দরজা খোলা, লাইট ফ্যান সব অন করা এবং প্রচন্ড বাতাস। তো বলে রাখা ভালো আমার নানি খুব সাহসী মহিলা ছিলেন, কারণ ওনার হাজবেন্ড ছিল না দেশে, উনি একাই 3 মেয়েকে উনি বড় করতেছিলেন। সো লেখাপড়া সবকিছু ওনার দায়িত্ব ওনার কাছেই ছিল। উনি অনেক সাহস ছিলেন। তো উনি এটাকে খুব একটা পাত্তা দিলেন না। তো উনি অনেকটা হেসে হেসে রুমের কাছে গেলেন। তখন দেখলেন যে দরজা আসলে খোলা। আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যানও অন করা। আচ্ছা। বাতাস থেমে গিয়েছিল, বাতাস ছিল না। এবং উনি একটা উইয়ার্ড জিনিস লক্ষ্য করলেন, সেটি হলো বাসার টেবিলের উপর বইগুলো খোলা অবস্থায় ছিল, অ্যাজ ইফ ওখানে কেউ লেখাপড়া করতেছিল। তো এটা দেখো আমার নানি খুব একটা ভয় পাননি। উনি উল্টা আমার খালামণিদেরকে ঘুম থেকে জাগিয়ে আমার যে খালামণিটা লেখাপড়া করতেছিল তো ওনাকে বকাবকি করতেছিলেন যে তুমি লেখাপড়া করলা, তুমি বইপত্র গুছাই নিবা না, লাইট ফ্যান অফ করবা না। তো আমার খালামণি বলতেছিল আম্মু আমি সবকিছু বন্ধ করেছিলাম, আমি আমার লাইট ফ্যান সব অফ করেছিলাম, ইভেন আমি দরজা লক করেছিলাম, আমার এখনো মনে আছে। তো এটা শুনে আমার নানু একটু মানে অবাক হলেন, বাট তখন রাতে আর ঘটনাটি উনি আর বেশি বাড়ায়নি, ঘুমাতে চলে গেলেন। তো এর পর দিন যে ঘটনাটি ঘটেছে অ্যাকচুয়ালি এটাই মানে সবচেয়ে ভয়ঙ্কর ওনার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তো এর পর দিন ওনাদের একটা বিয়ে অনুষ্ঠান ছিল এবং ওনারা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য সবাই পুরো ফ্যামিলি চলে গেলেন। তো সন্ধ্যার পর আমার নানি জাস্ট বাসায় ব্যাক করলেন।
আমার 3 খালামণি বিয়ের অনুষ্ঠানে স্টে করলেন হুম হুম। এবং বাসায় কাজের বুয়া ছিল না। আচ্ছা। তো ব্যাক করার পর উনি খুব টায়ার্ড ছিলেন, তখন রাত 10টা বা 11টা বাজে। তো উনি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের রুমে বইপত্র নিয়ে উনি গল্প বই পড়া শুরু করলেন। তো হঠাৎ করে উনি দরজা বন্ধ করেছিলেন। তো হঠাৎ করে উনি ডাইনিং রুম থেকে কাঠের চেয়ার নাড়াচাড়া করলে যে আওয়াজটা হয় ওরকম একটা আওয়াজ শুনলেন। হুম হুম। তো উনি একটু অবাক হলেন, কারণ বাসায় কেউ ছিল না। তো উনি মাস্টার বেডের দরজা খুলে যা দেখলেন তা অনেকটা এরকম যে উনি একটা মেল শেপড একটা ছায়া মূর্তি দেখলেন, এবং সেটার কোনো কিছুই ছিল না অ্যাকচুয়ালি, ওর চোখ নাক কান কিছুই ছিল না, জাস্ট এটা ছায়া। কিন্তু এটা মেল, ওটা ছেলের বডি, এটা বোঝা যাচ্ছিল। এবং সেই ছায়া মূর্তিটা ছাদের দিকে ইশারা করে নিমিষে গায়েব হয়ে গেল, মানে 1 বা 2 সেকেন্ডের মধ্যে, বেশিক্ষণ ছিল না। তো আমার খালামণি এটা খুব একটা সিরিয়াসলি নেন নাই। উনি একটু অবাক হলেন, বাট উনি মনে করছিলেন উনি অনেক টায়ার্ড ছিলেন, সো হয়তো বা উনি ভুল দেখছেন। সো উনি তারপরেও উনি জিনিসটা শিওর হওয়ার জন্য উনি ছাদের দিকে রওনা দিলেন। তো ছাদে যখন উনি গেলেন তখন দেখলেন যে ছাদের তালাটা খোলা। উনি নিজে তালা মেরেছিলেন, বাট গিয়ে দেখলেন তালাটা খোলা। তো উনি এখন মোটামুটি কনফার্ম হয়ে গেলেন যে বাসায় চোর ঢুকছে। তারপরে উনি মানে সুপার ন্যাচারাল কিছু চিন্তা করতেছিলেন না, উনি ধরে নিয়েছিলেন যে বাসায় চোর ঢুকছে সামহাও, এবং ওর বাসার আশেপাশে আছে এবং ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো উনি একটা টর্চ লাইট নিয়ে উনি ছাদে প্রবেশ করলেন। তখন রাত 12টা বাজে। তো প্রবেশ করার পর উনি এক বাগান দিয়ে স্টার্ট করলেন। উনি বাগানের দিকে গেলেন, সব জায়গায় দেখলেন, উনি কিছু দেখলেন না, মানে কোনো কিছু পেলেন না। তারপর উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বসার জায়গাটিতে চলে আসলেন। তো ওইখানে এসে উনি যা দেখলেন, একটা পুরুষ মানুষ, এবং সে অপোজিট দিকে মুখ করে বসেছিল, মানে আমার নানুর অপোজিট দিকে মুখ করে বসেছিল। তার গায়ে একটা সোয়েটার ছিল, মাফলার ছিল, এবং একটা মাঙ্কি ক্যাপ ছিল, এবং সবগুলো আমার নানার, যতগুলো ড্রেস ছিল সবগুলো নানার। এবং যিনি ইরাকে ছিল ওই টাইমে, কারণ এর আগের দিনে 2 দিন আগে উনি ইরাকে চলে গিয়েছিলেন। আচ্ছা। তো ওনার ড্রেস পরে রেডিও হাতে নিয়ে উনি অপোজিট দিকে মুখ করে উনি বসেছিলেন এবং মাথা নাড়াচ্ছিলেন। রেডিওতে কোনো সাউন্ড আসছিল না, বাট উনি মাথা নাড়াচ্ছিলেন। তো এটা দেখে আমার খালামণি একটু ভয় পেয়ে গেল। তো ওইখানে একটা ইটের দলা ছিল। তো আমার নানু ইটের দলাটা নিয়ে আস্তে আস্তে আগাতে শুরু করলেন। তো আগাতে শুরু করে উনি যখনই বললেন যে কে আপনি, তো তখনই উনি দেখলেন যে ওই মানুষটি পুরোপুরি মাথাটা কি বলবো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে, ইভেন বডিটা স্ট্রেট ছিল, বডিটা নড়ায়নি, 360 অ্যাঙ্গেলে উনি মাথাটা ঘুরিয়ে বলতেছেন যে কেমন আছো। এবং সবচেয়ে অবাক করার বিষয়, সে চেহারাটি ওনার হাজবেন্ডের ছিল, আচ্ছা, যিনি ইরাকে অবস্থানরত। সেটি দেখে আমার নানু আর নিজেকে সামলাতে পারেনি। উনি কোনো রকমে সেন্সটা রেখে উনি দৌড় দিলেন এবং নিজের বাসায় এসে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আচ্ছা। তো এরপর দিন ওনার যখন জ্ঞান ফিরলো, তো তখন উনি দেখলেন উনি ওনার বেডরুমে শুয়ে আছেন, এবং আমার খালামণিরাও চলে এসেছেন বাই দিস টাইম, এবং ওনার কাজের বুয়াটাও ছিলেন। তো কাজের বুয়াটা ওনাকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলেন যখন উনি ফজর নামাজের পর কাজ করতে এসেছিলেন তখন। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনার কি হয়েছে আপা। তো তখন উনি সবকিছু বললেন, সবার সাথে শেয়ার করলেন। তো এখন উনি এই জিনিসটা অবাক হয়ে উনি বাড়িওয়ালার কাছে ঘটনাটি সবকিছু বললেন, এবং অনেক ফোর্স করলেন যে আসলে এবং কেন হচ্ছে আমাদের বাসায়, কি কারণটা কি। তো তখন বাড়িওয়ালা অনেক ফোর্স করার পর উনি বললেন যে এ বাসাটি গত 10 বছর ধরে খালি পড়ে আছে, এবং ওনারা এ বাসার ফার্স্ট ভাড়াটিয়া। এই বাসাটিতে আগে কেউ ছিল না, বাড়িওয়ালারা আমেরিকায় ছিলেন, ওখানে সেটেল ছিলেন, এবং 3 বছর আগে ওই বাসা থেকে একটি লোকের লাশ পাওয়া গিয়েছিল, এবং লোকটি কোনো পরিচয় পাওয়া যায়নি। ওরা অনেক খুঁজছেন ওই লোকের পরিচয়, ফ্যামিলি, বাট কাউকে খুঁজে পাননি। তো খুঁজে না পাওয়ার কারণে ওনাকে মানে বেওয়ারিশ হিসেবেই দাফন করে দেওয়া হয়েছিল, এবং তখন থেকেই ঘটনাটি ওদের সাথে ঘটতেছিল। এবং বেসিক্যালি
ওই লোকটি যারা ওই বাসায় অনুপস্থিত তাদের বেশ ধরে মানুষদেরকে মানে ভয় দেখাতো আর কি, এবং বিভিন্ন বাসায়, এবং শুধু ওই বাসায় না, মানে আশেপাশে অনেক পরিচিত মানুষের মতন করে সেজে এসে বা পরিচিত মানুষের রূপে সে অন্যদের ভয় দেখাতো। এক্স্যাক্টলি ভাইয়া। আচ্ছা, তো এরপর উনি হুজুরের কাছে গেলেন, দোয়া দুরুদ পড়লেন। তো এরপর থেকে আর কোনো ঘটনা ঘটে, ওনারা বাসাটি ছেড়ে দিয়েছিলেন, ওনারা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিলেন। ওকে, তো এই হলো আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ইকবাল হাসান সোহাগ রাজশাহী থেকে। আমি গুলশান 2-এ হচ্ছে শাহজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। জি, অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকেই বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। আচ্ছা, অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আম্মার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে তুমি কেন একা থাকো, এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। তো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা তখন আমার সামনে ছিল, শীতের সময়, আর ঈদ সামনে ছিল। এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, 3টা ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের সকল প্রত্যেকটা ফ্যামিলি, 3টা ফ্যামিলি ছিল, 3টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে আমি সবাই জানেন যে আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি যে এই বিল্ডিংটা 3তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি রাজশাহী জুট মিল কাটাখালীতে এখানে 5টা বিল্ডিং এর জায়গা আছে, সেখানকার মধ্যে একটা। আচ্ছা, সো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই, যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম, 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলা সিঁড়িঘরের লাইট ছিল না, এটা ফিউজ ছিল, এবং 3তলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল, আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেদিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অলমোস্ট 11:30টার দিকে আমি ঘুমাতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলা লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা, কখনো আর হ্যালোসিনেশন হলে যে ওই যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আচ্ছা, আমি মনে করছি যে হয়তো বা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তো বা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিচ্ছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ির নিচ দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি 3তলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন 3তলায় গেলাম, তখন মানে 3তলায় যাওয়ার আগেই দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম, কেউ নাই। আর সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে, সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু, আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45টার দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45টার দিকে, আবার ঠিক 1:45টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়।
এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার রোফ পর্যন্ত, যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, দরজা মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটা পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। তো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদগুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন টয়লেটের দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দুরুদ সবকিছু পড়ছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালোসিনেশন হলে আমি এটা এত শিওর ভাবে আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা, একই দৃষ্টিতে তাকিয়ে আছি যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে, আমি এটা দেখবো আগে, তারপরে কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তোবা সে একটা কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার